নমস্কার, আমি জলি অনন্যার আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন দুজন অনন্যার সাথে আমরা আড্ডা দেবো যারা এমন একটা ব্যবসা শুরু করেছে যাদের পরিবারের কিন্তু কেউ এই ব্যবসাটা কোনোদিন করেনি। তারা নিজের চেষ্টায় ব্যবসাটাকে প্রতিষ্ঠা করেছেন। তারা হচ্ছেন, নমস্কার, আমি মৌমিন ভট্টাচার্য। আর নমস্কার, আমি হলাম মৌসুমী পোদ্দার চ্যাটার্জি। আজকে অনন্যার আড্ডাটা আশা করি আমাদের খুব জমে যাবে। প্রথম যে প্রশ্নটা আমি সবাইকে করি, কেমন আছো তোমরা বলো? ভালোই আছি, মানে বর্তমানে যথেষ্ট ভালো আছি। এখন এই বিজনেসটা করে সব দিক থেকে এখন আমরা খুব শান্তি, মানে যেমন টাকা পয়সাও তো হচ্ছে, আর্থিক দিক থেকেও শান্তি, মানসিক দিক থেকেও শান্তি, মানে বলবো এই জন্য অবশ্যই ভালো আছি। আমিও একই কথা বলবো যে ভালো আছি, মনের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো আছি। আমার খুব জানতে ইচ্ছা করছে যে এত রকম ব্যবসা থাকতে তো হঠাৎ করে তোমরা এই কুরিয়ার সার্ভিসের ব্যবসাটা কি ভাবনা চিন্তা করে শুরু করেছিলে? আসলে ব্যবসা করব বলে ঠিক সেইভাবে আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না। আমরা সবাই জানি আমরা একটা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। কোভিড যখন এসেছিল আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। তো তখন আমাদের হাজব্যান্ড, মানে আমি যে ব্যবসাটি করি সেটার আমার একজন পার্টনার আছে, আর দিদি আমাদের সব সময় সঙ্গী। আর তো দুজনে, মানে আমার হাজব্যান্ড আর আমার পার্টনারের হাজব্যান্ড দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড। তো তারা চেয়েছিল যে আমরা এমন কিছু একটা ব্যবসা করি যাতে আমাদের মাঝে মধ্যেই দেখা হোক বা মানে সবাই মিলে একটু বসে আড্ডা দিতে পারি। তো সেইখান থেকে আমরা চিন্তা ভাবনা করি যে একটা কোনো ব্যবসা করলে ভালো হয়। তো তখন আমি একটা পার্সোনাল একটা খুব সমস্যায় পড়েছিলাম যে আমাকে একটা শাড়ি কুরিয়ারের মাধ্যমে একজনকে পাঠাতে হয়েছিল। তো তখন আমি দেখলাম যে কুরিয়ার সামান্য কলকাতার মধ্যেই পাঠাতে আমার প্রচুর টাকা লাগছে, তার সত্ত্বেও পার্সেলটা যেতেও আমার অনেক দিন লাগছে। তো সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের মাথায় এই প্ল্যানটা এলো যে আমরা যদি একটা কুরিয়ার বিজনেস করি তাহলে কেমন হয়। তো সেখান থেকেই ছোট্ট করে আস্তে আস্তে শুরু করা, আর আজকে একটা জায়গায় আমরা এসে পৌঁছাতে পেরেছি। আমার খুব জানতে ইচ্ছা করছে যে ব্যবসা ব্যবসা মানে তো পুরোটা রিস্ক, এবং যে সময় তোমরা ব্যবসাটা শুরু করেছো সেটা হচ্ছে কোভিডের সময়। তো জীবনে এই রিস্কটা কি মনে করে নিয়েছিলে? তুমি তো জানতে ব্যবসাটা লসও হবে, আবার ব্যবসাটা দাঁড়িয়েও যাবে, যে কোনো একটা। তো এই পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে তোমরা এই ডিসিশনটা নিলে কেন? আসলে ব্যবসা বলতে ব্যবসাটা আমাদের নিজেদের রক্তেই আছে। বাবা ঠাকুরদা এরা ব্যবসায়ী, আর বাবার একটা রেশনের দোকান ছিল। অ্যাকচুয়ালি জিনিসটা ছিল, রেশনের দোকানটা যখন ছিল তখন বাবা আমাদের অনেক ছোটোবেলাতেই বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, বলতে মারা গেছেন। আর খুব ছোট থেকে আমরা খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছি। এখন ধাক্কা খেতে খেতে পুরোপুরি শিখে গেছি। এখন ও যখন বিজনেসটার কথা যখন বলল তখন এটা বুঝলামই যে না, এ তো আমাদের রক্তেই আছে, ও পারবে, এটাও সামাল দিতে পারবে। আর 100% ওর সঙ্গে একটা শক্ত কেউ দাঁড়ালে, খুঁটি হিসাবে আমি সেক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এই দাঁড়ালে এটা অবশ্যই ও চালিয়ে যেতেই পারবে, একদম 100%, মানে যেহেতু আমাদের রক্তে রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাবা যখন মারা গেছে নিজেরা নিজেদের খুঁটি ধরে নিজেরা শক্ত হয়েছি। কেউ কোনো আত্মীয় স্বজন কেউ আমাদের কোনো দিন পাশে আসেনি। কেউ আমরা ছোট থেকে লড়াই করে মানুষ হয়েছি। আমরা আমাদের জন্য আমরাই ছিলাম। মানে আমার মা বলতে আমার দিদিই হচ্ছে আমার দ্বিতীয় মা। মা তো খুবই শান্তশিষ্ট নরম প্রকৃতির ছিল, গৃহবধূ যেরকম হয় আর কি। তো দিদিই আমাদের মায়ের মতন মানুষ করেছে। তো আমিও ছোট থেকে কোনো দিন দেখিনি যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোনো সময় এসে হয়তো সান্ত্বনা দিত, কিন্তু পাশে এসে দাঁড়াবার মতন বা সাহায্য করবার মতন কেউ ছিল না। তো আমরা যেহেতু লড়াই করেই বড় হয়েছি, তাই লড়াই করেই কোনো কিছু করতে হবে, জীবনে দাঁড়াতে হবে, এটাই আমরা মনে মনে জানতামই। তাই এই ব্যবসাটা যখন শুরু করলাম নিজেরা পরিশ্রম করেই করতে হবে এটা জানতাম। পরিশ্রম তখনও করেছি, আজও করছি। পাশে দিদি আছে
জানি যে একটা কিছু ভবিষ্যতে খুব ভালোই হবে। তাহলে তো বলবো এই ব্যবসাটা শুরু করতে গেলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো কোভিডের সময় যখন দেখলাম, আমরা চারিপাশে দেখছি যে লোকের রুটি রোজগার চলে যাচ্ছে, তোমার ইনভেস্টমেন্টটা করলো কে? ব্যবসা কিভাবে এখানে টাকা ইনভেস্ট করলে তুমি? ইনভেস্টমেন্ট বলতে এক্ষেত্রে আমাদের খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়নি। আমরা যা আমি এবং আমার পার্টনার, তার নাম রাখি, দুজনেই নিজেদের থেকেই কিছু কিছু জমানো পুঁজি দিয়েই, আমরা সামান্য পুঁজি দিয়েই একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট অফিস ঘর মতন বানিয়ে সেখানেই আমরা প্রথমে কাজটা শুরু করি। কাজ শুরু করার সময় আমরা যেটা প্রথমেই বাধা পেয়েছিলাম যে এই যে কুরিয়ার বিজনেস, সেটা কিন্তু কখনোই মেয়েরা করে না। দেখেছি যে এটা পুরোটাই কুরিয়ার মানে ইন্ডাস্ট্রিটাই হচ্ছে মেল ডমিনেটেড, ছেলেরাই এখানে সব সময় কাজ করে, মেয়েরা কাজ করতো না। তো আমরা মেয়েরা মিলে কাজ করতে গিয়ে প্রচুর বাধা পেয়েছি, অনেকের কাছ থেকে অনেক সমস্যা এসেছে, আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা মেয়েরা থামিনি। আমরা দুজনে মিলে, তার সাথে আমাদের সঙ্গে দিদি সব সময় আছে, সবাই মিলে নিজেদের চেষ্টাতে এগিয়ে গেছি। এবং আর তখন যখন আমরা কাজটা শুরু করি, তখন পুরো তোমার আমাদের কোভিডের সময়, তো সবাই ঘরে বসে আছে, তো আমরা খুব বেশি কাস্টমার তখন পাইনি, কারণ আমাদের চেনা পরিচিতির জগৎটা তখন অতটা বেশি ছিল না। তো আমরা যাদেরকে চিনতাম জানতাম, তারাই যারা অনলাইনে সেল করতো, তাদেরকে দিয়েই আমরা কাজ করি। তারা আমাদের বিশ্বাস করে তাদের পার্সেল আমাদের মাধ্যমে ডেলিভারি করবার জন্য দিয়েছিল। তখন আমাদের হয়তো মাস গেলে 50টা 60টা এরকম মাল ডেলিভারি হতো। এখন সেখানে এত বছর পর 2020 থেকে আজকে 2026, এখন আমাদের মাস গেলে বেশ অনেক পার্সেলই আমরা ডেলিভারি করতে পারি। আর আর আশা করছি যে মানে ভবিষ্যতে আরও বিজনেস আমরা বাড়াতে পারবো, আমরা আমাদের সাথে আরও অনেক মেয়েদের যোগ করতে পারবো, অনেক মানুষ যারা কাজ করতে চায় তাদেরকে যোগ করতে পারবো। তাহলে আমরা আজকে জানলাম যে তুমি হচ্ছে ব্যবসা শুরু করেছো, ওটাকে দেখভাল করে, তাহলে তুমি হচ্ছে সিস্টেমটা, মানে টোটাল সিস্টেমটা দেখাশোনা করো, আর ও হচ্ছে অফিসে যা ডিলিং হয়। তো অফিসের অভিজ্ঞতাটা কিরকম? অফিসের অভিজ্ঞতা ভালোই, কারণ প্রথমে কুরিয়ার যারা পার্সেল তুলে নিয়ে আসে সেগুলো হচ্ছে অল্প অল্প আমার ছেলের বয়সী আর কি, ইভেন আমার ছেলেও তখন ছিল ওই কুরিয়ার বয় বলবো না, পিক আপ বয়। মানে সেই কোভিডের টাইমে ও আর ওর কিছু বন্ধু মিলে তখন প্রচণ্ড হেল্প করেছে আমাদের। ওই অল্প বয়স্ক ছেলেরা নিজেদের কলেজের পড়াশোনার টিউশনের টাকাটা ওরা নিজেরা বাবাকে দিতে পারছে বা নিজেদের হাত খরচ চালাতে পারছে, এইটুকু ভেবেই ওরা আমাদের সঙ্গে তখন কাজ করেছিল। মানে আর অল্প বয়স্ক ছেলে, স্বাভাবিক কথা, সাইকেল নিয়ে মানে যথেষ্ট হেল্প করেছে সে সময় আমাদেরকে। মানে সেই সমস্ত অভিজ্ঞতাই পুরোপুরি আলাদা। মানে ওই ছেলেগুলোর সঙ্গে মানে কানেক্ট করে রাখা, ফোন করা, তাদেরকে যেতে বলা, তাদেরকে নিয়ে আসতে বলা, কোথায় নিয়ে আসছে, কার কাছ থেকে কতটা তুলে আনছে, এনে এসে আবার সেগুলোকে আমাকে কাউন্টিং জমা দেওয়া, মানে সেগুলোর একটা আলাদাই অভিজ্ঞতা। এমনকি এখনও অফিসে মেয়েরা যারা বসে কাজ করে তাদের সঙ্গেও, মানে ওদের থেকে আমার সঙ্গে ওদের বন্ডিংটা অনেক বেশি। মানে যেহেতু আমার সঙ্গেই ওরা বেশিরভাগ সব সময় থাকছে, মানে সারা সপ্তাহ আমার সঙ্গেই ওরা থাকছে, মানে যা কিছু ওদের প্রবলেম আমাকেই বলছে, যা কিছু প্রবলেম সলিউশন সেসব আমিই বের করছি। মানে যদি খুব হাই ফাই কিছু না হচ্ছে, ওদের কান পর্যন্ত পৌঁছাতে দেওয়ার কোনো প্রয়োজনও পড়ছে না আমার। আর তাছাড়া তো বাকি যারা পিক আপ বয় বলতে আর যারা রয়েছে, যেমন অটোতে মাল আসছে, যখন ভ্যানে মাল আসছে বা কী বলে গাড়িতে মাল আসছে, তাদেরও এখন এমনকি তাদেরও ক্ষেত্রেও আমি আর কি মেন হয়ে গেছি আর কি। ওরা ওই ছোটোখাটো জিনিস ওদেরকে জানাতে দেয় না, সব আমাকেই বলে, আমি সেখান থেকে ওদেরকে সলভ করে দিই। মানে বলবো একটা ভালো, খুব একটা দারুণ অভিজ্ঞতা আমার এতদিনে হয়েছে। আজকে 5 বছর হয়ে গেল, খুব এনজয় করে কাজটা আমিও করতে থাকি। তাহলে আমরা আজকে জানলাম ও সামলাচ্ছে অফিসটা, তাহলে তুমি কিভাবে বাইরে থেকে কি কি কাজ করো তোমার এই ব্যবসা সংক্রান্ত বিষয়? ও যেমন পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে, অফিসটাকে ম্যানেজ করে, আমাদের সেক্ষেত্রে ম্যানেজ করতে হয় অফিসের বাইরেও। মানে
বাড়িতে বসে কাজ করে, ডাটা এন্ট্রির যারা কাজ করে তাদেরকে কাজটা দেওয়া, তাদের থেকে কাজটা নিয়ে অফিসকে সেটা সাবমিট করা। এছাড়া কাস্টমার হ্যান্ডেল করে, যেটা সবচেয়ে বড় মুশকিলের কাজ। যারা আমাদের সেলার বা আমাদের যারা কাস্টমার, যাদের থেকে আমরা মাল তুলে আনছি, তাদেরকে হ্যান্ডেল করা, তাদের সমস্যাগুলো দেখা, কোন পার্সেল কোথায় গিয়ে আটকালো, কেন আটকালো, কোনো সমস্যা হলে সেটা মেলের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করে কাজগুলো করা, এগুলো সমস্তটাই আমরা দেখি। আমি এবং আমার যে পার্টনার আছে সে দেখে। তো এইভাবেই আমরা নিজেদের মধ্যে কাজটাকে ভাগ করে নিয়েছি। সবারই নিজস্ব কাজের একটা মানে ভাগ করাই আছে, যে যেটা কাজ করবে। ব্যাপারটা পুরোটাই একটা টিম ওয়ার্ক, সবাই মিলে মিলেমিশে কাজটা করি বলেই আমার মনে হয় এত ভালো করে নির্ঝঞ্ঝাটে মানে এত সুন্দরভাবে কাজটা আমরা চালিয়ে যেতে পারি আর কি। তাহলে আজকে কিন্তু আমরা এই দুই অনন্যার থেকে একটা জিনিস কিন্তু খুব ভালো জিনিস শিখলাম, যে আমাকে যদি নতুন কিছু কাজ করতে হয় তাহলে টোটাল টিম ওয়ার্ক একটা খুব ভাইটাল জিনিস, এবং প্রতিটি মেম্বারকে সেখানে সমান দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবে, তবেই কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। তাহলে ওদের সাথে কথা বলে আমি একটা কথা কিন্তু বলতে পারি যে টোটাল একটা কোনো কাজ করতে গেলে টোটাল টিম ওয়ার্ক একটা খুব ভাইটাল বিষয়, এবং প্রতিটি মেম্বারকে সমদক্ষতা দিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু সেই কাজটা সাকসেসের আমরা দরজায় গিয়ে দাঁড়াতে পারবো। এতক্ষণ শুনলাম যে ওরা কিভাবে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছে, তো আমরা একটু অন্যরকম যাই। আরও তো অনন্যা শুধু তো ব্যবসা না, তো প্রথমে আমরা যাচ্ছি ওর কাছে। আর কি ভালো লাগে করতে? ভালো লাগে বলতে আমি বর্ণনগর স্মৃতির মোড়ের কাছে নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির প্রাইমারি সেকশনে পড়াই। আর এটাও একটা ভালো লাগার জায়গা। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সারাদিন তাদের সাথে থাকা, তাদের কিছু শেখাতে পারে, মানে বাচ্চাদের একদম বাচ্চা বয়স থেকেই তো তারা প্রাইমারিতে আসে, তো তাদেরকে গড়ে পিঠে বড় করা, সেটা একটা অনেকটা টাইম আমার ওইখানে যায়। তো সেটা খুব একটা ভালো লাগার জায়গা, পছন্দের জায়গা। ছোট থেকেই টিচার হতে চেয়েছিলাম, তো সেটা হতে পেরেছি, সেটাও একটা ভালোবাসার জায়গা। আর ভালোবাসার জায়গা হচ্ছে নাচ। ছোট থেকেই নাচ করতাম, এখনও করি, সেটা ছেড়ে দিইনি। কিন্তু সময়ের অভাবে সবসময় করা হয় না, কিন্তু যুক্ত আছি, মানে নাচ বিষয়টার সঙ্গে আমি যুক্ত আছি। সময় সুযোগ পেলে সুযোগটা ছাড়ি না, এটাই আর কি। আর আমার ভালো লাগা বলতে ছোটবেলা থেকে সেরম করে কিছু নাচ, ও যেমন নাচটা শিখেছে, মানে এরকম কিছু সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু একটা জিনিসের সঙ্গে ছোট্ট থেকেই যুক্ত, যেটা হচ্ছে টিউশন, প্রাইভেট টিউশন। মানে একদম কলেজে যেদিন ফার্স্ট গেছি সেই দিনই আমি প্রথম স্টুডেন্ট মানে পড়াতে নেমেছিলাম যাকে বলে। সেই ছেলেটা এখন ক্লাস 2-এ পড়তো, হিন্দু স্কুলে। ঠিক আছে, মানে আমাকে দেখলেই সে একদম দৌড়, মানে পড়তে বসবে না, এরম ব্যাপার আর কি। সেই স্টুডেন্ট আজকে সে এখন অনেক বড় হয়েছে, মানে আজকে তার সাথে হয়তো যোগাযোগ নেই, কিন্তু মাঝে তার বাবা মার সঙ্গে যোগাযোগ হয়েছিল। সে মানে কোনো ইঞ্জিনিয়ার হয়েছে, যাই হোক। মানে সেই টিউশন থেকেই আমার শুরু, টিউশন লাইন। প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি। এখন খুব ভালো লাগে তারা যখন মাঝে মাঝে দেখতে পায় দিদি কেমন আছেন, দিদি কেমন আছেন, তাদের ছেলেমেয়েরা আন্টি আরও বলতে থাকে, তখন মানে আরও সেটা বেশি ভালো লাগে। সেই লাইনেই এখনও যুক্ত আছি, করিয়ে চলেছি। তবে অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ খুব বেশি টাইম পাই না এখন। এই বিজনেসটাতেই যেহেতু যুক্ত হয়েছি, প্রায় 24 ঘন্টা বললে 24 ঘন্টাই বিজনেসটার পেছনেই আমার সময় চলে যায় আর কি। মানে দিতে ভালোও লাগে, মানে সবাইকার সঙ্গে কথাবার্তা বলে কাজ টাজ করে এইগুলো ভালোই লাগে। ফলে এখন টিউশনটা কমিয়ে দিয়ে এখন বিজনেসের পেছনেই রয়েছি বলতে গেলে। সবসময় তো আমরা শুনতে পাই যে পরিবার পাশে থাকলে মানুষ অনেকটা এগিয়ে যেতে পারবে। তো এই কোভিডের সময় যে ব্যবসাটা শুরু করলে, তো পরিবার কিভাবে তোমার পাশে ছিল? কোভিডের সময় যে ব্যবসাটা আমরা শুরু করেছি, তো তখন থেকেই আমার পরিবারে আমার হাজব্যান্ড আর আমার দিদি তো আমার পরিবারের একদম মুখ্য চরিত্রে আছে। দিদি যখনই যা সমস্যা হয় দিদির সাথেই শেয়ার করি আমি। তো দিদি, আমার হাজব্যান্ড, আর তারপরে হচ্ছে আমার যে পার্টনার রাখির হাজব্যান্ড, এই রাখির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমাদের প্রচুর সাপোর্ট করেছে। একজন টেকনিক্যালি, রাখির হাজব্যান্ড যেহেতু আইটিতে আছে, সুদীপ্ত,
ও টেকনিক্যালি আমাদের খুব সাপোর্ট করেছে। আর আমার বর যেহেতু সেলসে এতদিন চাকরি করতো, এখন বিজনেসেই সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে। তো ও সেলসটা খুব ভালো বোঝে, তো ও আমাদের নানা রকম দিক দিয়ে প্রচুর সাহায্য করেছে। এখনও ওরা দুজনে আমাদের টেকনিক্যালি ব্যাপারটা পুরোটাই দেখে। ওদের সাহায্য ছাড়া আমরা মানে কিছুই করতে পারবো না। বলে না যে একে অপরের পরিপূরক না হয়ে উঠতে পারলে কখনো কোনো জিনিসকে মানে বাড়িয়ে তোলা, সুন্দরভাবে গড়ে তোলা যায় না। আমাদের ব্যবসাটা আমাদের কাছে একটা সন্তানের মতন, যাকে আমরা ছোট থেকে আস্তে 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 বড় করছি। একটা সন্তানকে গড়ে তোলার জন্য যেমন পরিবারের সকলের সাহায্য লাগে, এখানেও দিদি, আমি, রাখি, সুদীপ্ত, সৈকত, আমাদের যত স্টাফ আছে সবাই মিলে ধীরে ধীরে যত্ন করে তাকে গড়ে তুলছি। তাই হয়তো আজকে কিছুটা হলেও আমরা মানে তাকে বাড়িয়ে তুলতে পেরেছি। না, শুধু শুধু এরাও নয়, এটাও বলবো যে ওর শ্বশুর শাশুড়িও ওকে যথেষ্ট সাপোর্ট করেছে। তা না হলে একটা বৌমা বাড়ি থেকে বেরিয়ে স্কুল করে বিজনেস করে সারাদিন পরে রাত্রিবেলায় ফিরছে যখন, এটা কখনোই মেনে নেওয়া কারোর পক্ষে সম্ভব হতো না। তারপরে ওর বাচ্চা তখন অনেক ছোট ছিল, 2020 সালে, মানে ওর বাচ্চা তখন সবে মাত্র 10 বছর। তাকে স্কুল পাঠানো, স্কুল থেকে আসার পরে তাকে দেখাশোনা করে যথেষ্ট করেছে ওর শ্বশুর শাশুড়ি। এবার এখন নয় সে বাচ্চা বড় হয়ে গেছে, নিজে নিজে সব করতে পারছে, কিন্তু তখন তো সাপোর্ট করেছে, যার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আমার বাড়ির পক্ষেও ঠিক তাই, মানে আমার হাজব্যান্ডও, আমি 24 ঘন্টা ওখানে লেগে থাকলেও সেও সাপোর্ট করেছে বলেও আমি আজকে চলতে পেরেছি। তাদের সাপোর্ট ছাড়া বা এরমভাবে কখনোই সম্ভব হতো না। মানে একটা কিছু সত্যি কথা, গাড়ি চলতে গেলে যেমন সব কিছুরই দরকার, এরকম একটা বিজনেস চলতে গেলেও তেমনি সবাইকার সাপোর্ট, চারপাশ থেকে সবাইকার সাপোর্টের দরকার। মানে আমরা এটা পুরোপুরি সাপোর্ট পেয়েছি বলেই আরও এতটা এগোতে পারছি, এবং ভবিষ্যতে আরও অনেক দূর পর্যন্ত পৌঁছবো এই আশাটাও রয়েছে। তাহলে তোমাদের ব্যবসাতে যে স্টাফেরা আছে সেখানে ছেলেরা বেশি না মেয়েরা বেশি আছে? আমাদের অফিসে যারা কাজ করে তারা মেয়েরাই সংখ্যায় বেশি। এই কারণে যে আমাদের যারা ডাটা এন্ট্রি করে তারাও ম্যাক্সিমাম মেয়ে। এবার যারা অফিসে কাজ করে, দিদির আন্ডারে যারা সেখানে অফিসে যেটা হাতে কলমে যারা কাজ করে, পার্সেল রেডি করা থেকে শুরু করে সব কিছু, তারাও মেয়েরাই বেশি কাজ করে। শুধুমাত্র যারা আমাদের পার্সেল আমাদেরকে পিক আপ করে এনে দেয়, গাড়ি চালিয়ে এনে দেয়, কি ভ্যান চালিয়ে এনে দিল, কি সাইকেল চালিয়েই এনে দেয়, তারা শুধুমাত্র ছেলে, একমাত্র তারাই ছেলে, বাকি সব এখানে মেয়ে। মানে বলতে পারো আমাদের মেয়েরা মিলেই নারী শক্তি, এটা একটা মানে করে তুলেছি আমরা। মেয়েরা মিলেই কাজটাকে বেশি আর কি চালিয়ে যাচ্ছি। তাহলে তোমরা কাস্টমারদের কাছে মাল নিয়ে কি করে সাপ্লাই করো? ডোর টু ডোর সাপ্লাই করো, না তুমি কাস্টমারদের কাছ থেকে মাল কালেক্ট করে নিয়ে যে কোনো কোম্পানির মাধ্যমে ডেলিভারি করো? তোমাদের সিস্টেমটা কি? আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কুরিয়ার কোম্পানি, সেখানে আমরা বিভিন্ন রকম কোম্পানির সাথে টাই আপে আছি। ডিটিডিসি, ডেলিভারি, এক্সপ্রেস বিজ, এইরকম ব্লু ডার্ট, সব রকম কোম্পানির সাথে আমরা কাজ করি। সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, বড় ছোট সব পার্সেলই আমরা ডেলিভারি করিয়ে থাকি। তো যখন কাস্টমারের থেকে আমরা মালটা আমাদের কাছে নিয়ে আসি, আমাদের কাছে সেটা আমরা রেডি করাই। তাতে পার্সেলে ট্র্যাকিং লাগানো থেকে শুরু করে কোনো পার্সেল যদি প্যাকিংয়ের সমস্যা থাকে সেটা ঠিকঠাক প্যাকিং করে আমরা আমাদের কাছ থেকে ডেসপ্যাচ করি বিভিন্ন কোম্পানির সাথে যাদের টাই আপ আছে বললাম। এবার তারা গাড়িতে এসে স্ক্যান করে আমাদের থেকে মালটা নিয়ে গিয়ে তারাই ডেলিভারি করায়। যেমন ডেলিভারি, ডিটিডিসি, তারা নিজেরা ডেলিভারি করায় তাদের নিজস্ব ডেলিভারি বয় দিয়ে। আমরা একটা মাধ্যম আর কি, আমাদের মাধ্যমে কাস্টমাররা তাদের প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি দিয়ে মানে কাস্টমারদের কাছে যারা কিনছে আর কি পার্সেল, তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এইভাবেই কাজটা হয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, যারা এটা ফেসবুক লাইভে যারা বিক্রি করছে, লাইভ কাস্টমার যারা, তারা তো নিজেরা ডিটিডিসির কাছে গিয়ে, ডেলিভারির কাছে গিয়ে 8টা 10টা পার্সেলের জন্য ওভাবে যাচ্ছে না, আমাদের মাধ্যমে তারা যাচ্ছে। মানে ওদের কাছ থেকে আমাদের পিক আপ বয়রা তুলে নিয়ে আসছে আমাদের কাছে এসে, আমরা ওই নিজেরাই শর্ট আউট করে কোনটা কোন দিকে যাবে, কোন গাড়িতে কোনটা যাবে সেটা শর্ট আউট করে সেই গাড়িতে আমরা ওটাকে পাঠাচ্ছি। মানে আমাদের মাধ্যমে, মানে মধ্যিখানে বলতে গেলে আমরা হলাম মিডলম্যান। পরিষ্কার কথা হচ্ছে আমরা মিডলম্যান।
পিক আপ বয়রা ওদের থেকে তুলে নিয়ে আসছে, আর যারা ডেলিভারি যারা করবে সেই গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, গিয়ে তারপর তারা আবার বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আর কি ওদের লোকের মাধ্যমে ওরা তাকে বিভিন্ন কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। মেন হচ্ছে এই সিস্টেমের কাজ। তাহলে তো বলবো একটা বিশাল কর্মকাণ্ড। তো এই বিশাল কর্মকাণ্ড প্লাস তোমাদের ব্যক্তিগত জীবন, মানে ঘরে আর বাইরে একসাথে সামাল দাও কি করে? এটা তো সত্যি কথা বলতেই একটা বিশাল কর্মকাণ্ড, কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। যেহেতু আমি ভোরবেলা উঠে মর্নিং স্কুল করি, তো আমাদের কাজটা তো খুব একটা মর্নিং থেকে শুরু হয় না, ব্যবসাটার কাজটা শুরু হয় মোটামুটি আমার স্কুল আওয়ারের পর থেকেই। তাই জন্য আমি স্কুল করে এই ব্যবসার কাজ করে মোটামুটি সংসার সামলেও কাজটা করতে পারি। আর তার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের না বলি নয়, যেমন আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি। এখন শাশুড়ি জীবিত নেই, কিন্তু তিনি যতদিন ছিলেন আমাকে এই বিষয়ে সাহায্য করেছেন। সংসারের অনেকটাই উনি দেখতেন, যার জন্য আমার ওই দিকটা খুব একটা চাপ নিতে হতো না। দিদি যেমন আগেই বলেছে যে আমার বাচ্চা তখন খুবই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, সে নিজেরটা নিজেই করে নিতে পারে। আর হাজব্যান্ডও অনেকটাই আমায় সাপোর্ট করে। আমি যখন বাড়ির বাইরে থাকি ও তখন বাড়ির দিকটা অনেক কিছুই সামলে নেয়। তো এই জন্য টাইম একটা ম্যানেজমেন্ট হয়েই যায়। পুরো ব্যাপারটাকে টাইমের মধ্যে একটা এতদিন করে করে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, একটা রুটিনে এসে গেছে। মানে সেই রুটিনের বাইরে গেলে আবার সমস্যায় পড়ে যাব আমরা। তো সেই রুটিনের মধ্যে বাঁধা ধরা একটা রুটিন আছে, তার মধ্যেও নিজেদের ভালো লাগার কিছু কাজও আছে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সবই আমরা করি। ইচ্ছে থাকলে উপায় হয়, বলে না ইচ্ছে থাকলে উপায়। সেই ইচ্ছেটা মনের মধ্যে জোরদার থাকতে হবে, একদম তাকে থিতিয়ে গেলে চলবে না। মনকে একদম সতেজ রাখতে হবে যে আমি পারবো এবং করব, তাহলেই আমার মনে হয় সব কাজই করা যাবে, সব কাজই করা সম্ভব। আমার টাইম ম্যানেজমেন্ট বলতে আমাকে তো আর ওর মতো সকালবেলা উঠে ওই স্কুলটা যেতে হচ্ছে না, যার জন্য ওই সকাল টাইমটা আমি ঘরের কাজগুলো করে নিতে পারছি। তারপরে এখন আগে যেহেতু এটা ঘরের পাশে ছিল, অফিসটা একদম আমার গেটের পরের গেটে, ফলে আমি আপ ডাউন করে করেও কাজগুলো করতে পারতাম। তা তখন জিনিসটা অন্যরকম ছিল। এখন একটু দূর হয়েছে বাড়ি থেকে, মোটামুটি মিনিট 10-এর হাঁটা পথ ওটা। এবার সকালের দিকটা এখন অনেকটা স্টাফগুলো যেহেতু পুরনো হয়ে গেছে যারা রয়েছে, তারা বসে বসে কাজগুলো নিজেরা সামাল দিয়ে নেয় এবং প্রথম পোর্শনটা তারা সামাল দিয়ে নিচ্ছে। এবার যার জন্য আমি একটু লেট করে বাড়ির কাজকর্ম সেরে মানে রান্না খাওয়া সব করে ছেলের রেডি করে রেখে দিয়ে আমি ওটা তখন বেরোতে পারছি। তারপরে যখন রাত্রেবেলায় ফিরছি মোটামুটি সন্ধেবেলা হয়ে যাচ্ছে, মানে 8টার মধ্যে চলে আসছি। এবার 8টা 8:30 পরে এসে আবার বাদবাকিটা তারপর সামাল দিতে হচ্ছে, এই আর কি। এভাবে হয়ে গেছে টাইম ম্যানেজমেন্ট। ও যেমন বললো যে ওরকম হয়ে গেছে, মানে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, এত বছর ধরে পুরো করেই ফেলেছি পুরোটাই। একে তো মহিলা, তারপর আবার কুরিয়ার সার্ভিসের বিজনেস, তো এইটা চালাতে গিয়ে, এরকম একটা ইন্ডাস্ট্রিতে চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হওনি? হ্যাঁ, সমস্যা তো সব কাজেই আছে। কোনো কাজ করতে গেলে সেখানে ভালোর সাথে খারাপও থাকে, ভালো মন্দ মিলিয়েই আমাদের চলতে হয়। সমস্যা অনেকই আছে, যেহেতু এটা আগেও বলেছি মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, সেখানে আমরা মেয়েরা মিলে কাজ করছি দেখে একটা ছেলেদের ল্যান্ডে এসে যখনই আমরা মেয়েরা পা রাখছি তখন প্রচুর সমস্যা এসছে। যে সকল কুরিয়ারের আরও যারা আমাদের কম্পিটিটার আছে তারা আমাদেরকে পেছন দিয়ে বিভিন্ন রকম সমস্যা করার চেষ্টা করেছে। সেখানে কাস্টমারদের আমাদের নামে ভুলভাল ইনফরমেশান দেওয়া থেকে শুরু করে সেই সব কাস্টমারদের কাছে গিয়ে আমাদের মানে বিরুদ্ধে নানা রকম কথা বলে তাদেরকে ভাঙিয়ে নেওয়া থেকে শুরু করে প্রচুর এরকম কিছু হয়েছে, যেটা আমাদের বুঝিয়েছে যে হ্যাঁ আমরা ঠিক পথেই এগোচ্ছি। যখনই আমরা ঠিক পথে এগাবো তখন আমাদের পেছনে বাধা আসবেই, মানুষ আমাদের পেছনে পড়বেই। সেই সব দিকে আমরা কখনো লক্ষ্য দিইনি, তাদের পাত্তাও দিইনি। আমরা আমাদের কাজ আমরা করে গেছি। আমাদের কিছু এথিক্স আছে, আমরা যেটা সারাক্ষণ সার্ভিস দিই, কাস্টমারদের ফোন কোনো সময় ধরবো না এরকম করি না। আগে যেটা কুরিয়ারের মানুষের ধ্যান ধারণা ছিল বিকেল 6টা 7টার পর, আমার নিজেরও আগে এক্সপিরিয়েন্স ছিল 6টা 7টার পর যে কুরিয়ারে আমি যাই মাল দিই না কেন তারা ফোন ধরতো না।
কিন্তু আমরা জেনারেলি রাত্রি 10টা-11টা পুজোর সময় 1টা-1:30টার সময়ও যদি কোনো কাস্টমার ফোন করে তাদেরকেও আমরা হাসি মুখে হ্যান্ডেল করেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার সমাধান করেছি। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আমরা ডেডিকেশনের সঙ্গে কাজটা করি, সুতরাং আমরা কোনো বাধাকেই বাধা বলে মনে করি না। কাজ করতে গেলে এরকম ভুলভাল মানুষজন আমাদের চারিপাশে আছেই, তারা আমাদের নিচে নামাবার চেষ্টা করবেই। তা সেদিকে বিশেষ আমল দেওয়ার আমার ব্যক্তিগত মতে মনে হয় যে সেই সব দিকে বেশি আমল দেওয়া দরকারি, তাদের ইম্পর্টেন্সই দেওয়ার দরকার নেই। তো আমরা সেই রকম ইম্পর্টেন্স দিই না, আমরা যে কাজটা করছি ডেডিকেশনের সঙ্গে সেটা করে যাচ্ছি। এখন তো হামেশাই শুনতে পাই যে কুরিয়ারে কোনো জিনিস অর্ডার দিলে সেটার জায়গায় অন্য জিনিস চলে আসছে, যে আমরা টিভিতেও অনেক সময় দেখতে পাচ্ছি বা আমাদের চেনা জানা লোকেদের মধ্যে এই জিনিসটা ঘটছে। তো তোমাদের কোম্পানির ক্ষেত্রে কি এই জিনিসটা কোনোদিন হয়েছে? সেক্ষেত্রে যদি হয় তো সেটাকে সামাল দাও কি করে? হ্যাঁ, এরকম ঘটনা তো প্রচুরই ঘটেছে। মানে তাই তো বললাম, দীর্ঘ 5 বছরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এরম ব্যাপারে। মানে ডেলিভারি বয়রাও গন্ডগোল পাকায়, এমনকি কাস্টমাররাও গন্ডগোল পাকায়, এরম ব্যাপার অনেক হয়েছে। তো সব কিছুই হ্যান্ডেলিং করা হচ্ছে ওইভাবেই। আর একটা জিনিস হচ্ছে, এই ব্যবসায় যদি কেউ নামতে চায়, আমি একটা জিনিস বলবো যে যেমন এই যারা লাইভ করে, যারা কাস্টমার যারা বিক্রি করছে, তারা বারবার বলে দেয় ওপেনিং ভিডিও মাস্ট। এই ওপেনিং ভিডিও মাস্ট যেটা বলা থাকে, এটা কিন্তু একদম ম্যান্ডেটারি। মানে তাদেরকে কাস্টমারকে অবশ্যই ওটা করতে হবে। মানে কেউ মুখে বললে শুধু হবে না যে না আমার এই জিনিসটা বদলে গেছে বা জিনিসটা নষ্ট হয়ে গেছে বা জিনিসটা হারিয়ে গেছে। মুখে বললে, পরে ভিডিও করলে বা পরে কিছু করলে, এরমও অনেক জিনিস দেখেছি আমি। এটা মানে ওপেনিং ভিডিও তারা করেনি, তারা আবার জিনিসটাকে প্যাকিং করে যখন দেখছে না এটা আমার চেঞ্জ করতে হবে, তখন তারা আবার ওপেনিং ভিডিও করে দিচ্ছে। মানে সেগুলো তো এতদিনে তো সেই অভিজ্ঞতা হয়েছে যে কে প্রথমেই ওপেনিং করলো আর কে পরে ওপেনিং করলো, জিনিসটা বোঝাই যায় এটা। তারপরে এরকম রয়েছে ডেলিভারি বয়রাও গন্ডগোল করে, এক জিনিস দেবার জায়গায় আরেক জিনিস দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের মানে কোম্পানির একটা রুলস রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে রিফান্ড করে দেওয়া হয়। যদি আমাদের কোম্পানি তো পক্ষ থেকে কোনো মানে ভুল হয়ে থাকে, মানে সত্যিই যদি কোনো গন্ডগোল হয়, তাহলে রিফান্ড করে দেওয়া হয়। এরমও ব্যাপার অনেকবার ঘটেছে। আর তবে এখন আমরা আগে হুটহাট করে না জেনে হুটহাট করে আমরা হয়তো রিফান্ড করে দিতাম, যেহেতু কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য। এখন সব দিক চিন্তা ভাবনা করে, সব দিক দেখে শুনে বিচার করে তবেই আমরা ওই পথে নামি। এবার সেক্ষেত্রে ও বলতে পারবে সে কথাটা, ওরও ক্ষেত্রে অনেক ঘটনা এরম ঘটেছে যে হুটপাট করে কাস্টমার বলে দিয়েছে। ও হয়তো প্রথম ভেবেছে যে না বাবা, কাস্টমার যেহেতু না খারাপ হয়ে যাবে, কাস্টমার আমাদের একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে, ওই ভেবে ও অনেকবার হয়েছে যে ও পেমেন্ট করে দিয়েছে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেগুলো সব ফ্রড। মানে এখন ধাক্কা খেতে খেতে সবই শিখে গেছি আমরা। যেহেতু আমাদের বিজনেসটা তো আমরা কোনোদিন আমাদের কেউ শিখিয়ে দেয়নি, আমরা থেকে এখানে শিখেছি। শিখতে শিখতেই তো কোনো জিনিস তো আর একদিনে শেখা যায় না, করতে করতেই শিখতে হয়। তো এই শিখে যত দিন যাচ্ছে আমরা অনেক শেখার কোনো শেষ নেই। এক্ষেত্রেও তাই, মানে যত দিন যাচ্ছে আমরা অনেক কিছুই জানছি, বুঝছি, নতুন নতুন জিনিস মানে আমাদের আসছে। যেমন আমি এরই প্রসঙ্গে একটু বলতে চাইবো যে আমাদের একটা খুব ভালো জিনিস এখন লঞ্চ হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম, টেকনিক্যাল দিকটা সুদীপ্ত এবং সৈকত দেখে। তো সুদীপ্ত যেহেতু আইটিতে আছে, আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে, যে ক্ষেত্রে অন্যান্য কুরিয়ারে যেটা নেই, সেটা হচ্ছে যে আমাদের থেকে যে পার্সেলগুলোর স্ক্যান হয়ে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে কাস্টমারের কাছে ট্র্যাকিংটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এবং ট্র্যাকিংয়ের সাথে একটা লিঙ্কও আমরা প্রোভাইড করছি, যেখানে কাস্টমারকে গিয়ে কোনো কোম্পানির আন্ডারে গিয়ে ট্র্যাক করতে হচ্ছে না। সেখানে গিয়ে ট্র্যাকিং নাম্বারটা ফেললেই সে সঙ্গে পুরো দেখতে পাবে তার পার্সেল কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি হলো, কবে পাবে, সমস্ত তারা সেই আমার ওয়েবসাইটে গেলেই দেখতে পেয়ে যাবে। এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে, আমাদের
কোম্পানির এটা একটা নতুন মানে সিস্টেম চালু হয়েছে বলতে পারো। তো এটার মাধ্যমে কাস্টমাররা প্রচুর উপকৃত হবে। আগে কি হতো, কাস্টমারদের সেলারদের ট্র্যাকিং দিতে হতো, বা কাস্টমাররা ভাবতো আমি বুকিং করলাম, ট্র্যাকিংটা কোথায় গেল, ট্র্যাকিং চাইছে হয়তো বারবার করে। এখন আর সেটা করতে হবে না, আমাদের মাধ্যমে যারা পার্সেল পাঠাচ্ছে তাদের অটোমেটিক্যালি কাস্টমারদের কাছে ট্র্যাকিং পৌঁছেও যাচ্ছে, আর তারা খুব সহজে সেটা ট্র্যাকও করতে পারছে। আমি জিজ্ঞাসা করছি যারা এই ব্যবসায় আসতে চায় তাদের একটু তুমি গাইড করে দাও। যারা এই ব্যবসায় আসতে চাইছে অবশ্যই এসো, কিন্তু মাথায় রাখতে হবে যে ডেডিকেশনটা মাস্ট। একদম খুব তো সহজ ব্যাপার নয়, কারণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি খুব সহজ নয়। থাকতে থাকতে শিখতে শিখতে ব্যবসাটা এক সময় ঠিকই দাঁড়াতে পারবে। যদি মনে করো যে হ্যাঁ ডেডিকেশন দিয়ে সেই পরিশ্রম দিয়ে দাঁড় করাতে পারবে, নিশ্চয়ই ব্যবসা করতে এগিয়ে আসতে পারো। আর খুব কঠিন ব্যাপার নয়, এখন তো অনলাইনের যুগ, সবাই মোটামুটি অনলাইনেই পার্সেল কেনে। তো সেইভাবে কাজ একটু করে শুরু, মানে সামান্য জিনিস দিয়ে শুরু করেই বড় করা যাবে। তাহলে তোমাকে লোকে বুক করবে কি করে, তোমার তোমার কোম্পানির মাধ্যমে কি করে বুক করবে? যদি আমার কোম্পানির মাধ্যমে বুক করতে চান তাহলে আমাদের মেইন অফিসটা কাশীপুরে, রতনবাবু রোডে, সেখানেও এসে যোগাযোগ করতে পারেন। আমাদের সারাউন্ডিং এলাকায় যদি কেউ থাকেন তারা আমাদের রতনবাবু রোড কাশীপুর ব্রাঞ্চে এসেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে 10D প্রাণনাথ চৌধুরী লেন, কলকাতা 2। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8240075141। 8240075141-এ ফোন করে নেবেন। যদি আমাদের সারাউন্ডিংয়ে না থাকেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনি পার্সেল ডেলিভারি করতে চান, কলকাতার যে কোনো জায়গা থেকে পার্সেল ডেলিভারি করতে চান, আপনি একটা ফোন করলেই আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। আপনার বাড়ি থেকে ডাইরেক্ট পার্সেল তুলে কোম্পানির মাধ্যমে আমরা ডেলিভারি করাতে পারবো। তাহলে কেমন লাগলো আমার আজকের আড্ডাটা অবশ্যই জানাতে ভুলবে না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং সবাইকে বলো পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যদি জিনিস পাঠাতে যাও তাহলে SS কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করো। সবাই ভালো থেকো, নমস্কার।